আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই আলোচনায় আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন যে ইউনূস শাহী পদত্যাগের জন্য 5টি দাবি দিয়েছেন সেনাপ্রধানের কাছে, এবং সেটা রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর দায়িত্ব নাকি সেনাপ্রধানকে দিয়েছেন। এটা হচ্ছে যে ভেতরকার একদম সলিড ইনফরমেশন, যে ইনফরমেশনটা এখন থেকে 3 ঘন্টা আগে আমি পেয়েছি। তো উনি পদত্যাগ করে কি করবেন? আসলে উনি পদত্যাগ করবেন বলতে, যেহেতু এখন কেউই ওনাকে আর বিশ্বাস করছেন না, ওনাকে পদত্যাগ করতে হবে। সেনাপ্রধানও চাচ্ছেন না যে ওনার আন্ডারে কোনো নির্বাচন হোক। একটা তত্ত্বাবধায়ক সরকার এনে সেই সরকারের অধীনে একটা নির্বাচন করবেন, তার আগে উনি পদত্যাগ করে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। আর এই বিষয়ে আসলে সেনাপ্রধান বা রাষ্ট্রপতি চুপ্পুর চাইতে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চাপ সর্বোচ্চ বেশি। তার কারণটা হচ্ছে যে আপনারা সকলেই জানেন, গত 30 তারিখ আপনার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে, যেটা বলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় এসেছে। ওয়েস্টিন হোটেলের একটা রুমে একজন আমেরিকান নাগরিকের লাশ পাওয়া গেছে। কিন্তু সেখানে আসল ঘটনাটা হচ্ছে যে এই আমেরিকান নাগরিক নাকি আজ থেকে 2 মাস আগে বাংলাদেশে এসেছিল। কোথায় ছিল এই 2 মাস কেউ জানে না। 30 তারিখে 29 তারিখে আমেরিকান এম্বাসি থেকে এই নাগরিকের জন্য ওয়েস্টিন হোটেলের এই রুমটি বরাদ্দ নেওয়া হয়, যেটার বিল থেকে শুরু করে সমস্ত কিছু এই নাগরিকের জন্য আমেরিকান এম্বাসি দেয়। এবং আমেরিকান এম্বাসি কেন দেয় সেটা কি জানেন? সেটা হচ্ছে যে এই লোক, এই ভদ্রলোক, উনি আমেরিকান সামরিক বাহিনীর বিশেষ সেলের কর্মকর্তা। উনি আফগান যুদ্ধ এবং ইরাক যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তিনি সেই কোরের একজন কর্মকর্তা, এবং ওনার চাকরি আরো 2 বছর আছে, যেটা ওনার লিঙ্কেড প্রোফাইল থেকে জানা গেছে যে উনি এই 2 বছর পরে উনি অবসরে যাবেন। তাহলে উনি এই 2 বছর পরে অবসরে যাবেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে কেন এবং কিভাবে উনি মারা গেলেন? উনি যখন মারা গেলেন তখন যে ঘটনাটা, পরবর্তীতে পুলিশ বলেছিল যে ওনার লাশ ময়নাতদন্ত করতে দেয় নাই। উনি শনিবারে হোটেলে উঠেছেন, রোববারে দুপুর বেলায় যখন ওনার কোনো খাওয়া দাওয়া বা কোনো কিছুর অর্ডার দেয় নাই, তখন আপনার রুম সার্ভিস গিয়ে দরজা নক করে অনেক ডাকাডাকি করার পর পায় নাই। পরে মাস্টার কি দিয়ে ওই রুমের তালা খুলে দরজা যখন খোলা হয় তখন দেখা যায় যে উনি মৃত পড়ে আছেন। সাথে সাথে আমেরিকান এম্বাসি এবং তাদের ডাক্তাররা এসে বলেছিলেন না এটা স্বাভাবিক মৃত্যু, এই বলে তারা সেই লাশটা ওখান থেকে নিয়ে গেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকান সেনাবাহিনীর আর কতজন অফিসার এইখানে আছেন এই মুহূর্তে? তারা এখানে কি করছেন? তাদের কাজ কি? কিভাবে মারা গেলেন? এটা কিন্তু বাংলাদেশে যেহেতু মারা গেছে, বাংলাদেশের পোস্টমর্টেম হওয়ার কথা ছিল, বাংলাদেশ জানার কথা ছিল, কিন্তু কোনো কিছু জানতে চাননি। কোনো পত্রিকাও বলে নাই যদি সেনাবাহিনীর লোক ছিলেন, ইউএস সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন, এটা বলেনি। এই সব ঘটনাগুলো মিলিয়ে আপনার অবস্থা এমন পর্যায়ে পড়ছে যে ইউনূস প্রশাসনের উপর একটা চাপ পড়েছে। সেই চাপে এখন ইউনূস সাহেব 5টা দাবি জানিয়েছেন যে উনি পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে উনি চলে যাবেন। তবে তার 5টা শর্ত। শর্ত নাম্বার 1, ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। শর্ত 2, অতীতের ওনার যত মামলা ছিল যেগুলো এখন খালাস দিয়েছে বিভিন্ন কোর্ট থেকে, সেগুলো পুনরুজ্জীবিত করা যাবে না। নাম্বার 3, ওনার যত প্রতিষ্ঠান আছে, এই যে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ হাসপাতাল, গ্রামীণ ইউনিভার্সিটি, এবং উনি যেই এখন ওই মানব পাচারের যে লাইসেন্সটা নিয়েছেন এবং বাকি ব্যবসা, কোনো কিছুর কোনো ক্ষতি সাধন করা যাবে না। এগুলো সব যেটা যেভাবে আছে ওভাবেই থাকবে। এইটার ব্যাপারে কেউ কোনো নাক গলাতে পারবেন না, মানে ব্যবসা বাণিজ্য ওনার চলতে হবে। নাম্বার 4, উনি সহ ওনার এই মন্ত্রী পরিষদের বাকি যারা আছেন ওনাদের সবাইকে সেফ এক্সিট বিশেষ চার্টার্ড বিমানে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবেন।
এবং নাম্বার 5, জুলাই আগস্টের যে ঘটনা বা যা কিছু ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো কোনো কিছুতেই উনি, ওনার পরিবার, ওনাদের যেই মন্ত্রী পরিষদ এই মুহূর্তে আছেন, উপদেষ্টা পরিষদ, তাদের পরিবার পোষ্য কাউকে কোনো বিষয়ে জড়ানো যাবে না। এই 5টি শর্ত মেনে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আমাদের সেনাপ্রধানের কাছে, এবং সেনাপ্রধানকে অনুরোধ করেছেন এই খবরটা যাতে রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেওয়া হয়। যদি এগুলো সব ঠিকঠাক হয় এবং এগুলো মেনে নেয়, তাহলে উনি এই সেফ এক্সিট নিয়ে বাংলাদেশ থেকে চলে যাবেন। এবং ওনার চলে যাওয়ার মূল কারণ নির্ঘাত আপনাদের বুঝাতে পেরেছি যে ওই আমেরিকান সেই সোলজার, বিশেষ বাহিনীর সেই সোলজার মৃত্যুটা আপনার আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন মনে করছে যে ওনার ইশারাতেই কেউ হয়তো গিয়ে হোটেলের ভেতরেই মেরে এসেছিল। কারণ যদি ওই লোক যদি স্বাভাবিক মৃত্যু হতো বা উনি যদি স্বাভাবিকভাবে মৃত্যু হতো, তাহলে ওটা পোস্টমর্টেম করতো বা দরজা লাগানোর পর দরজার উপরে ছিটকিনি লাগায় দেওয়া হইতো যাতে অন্য কেউ ঢুকতে না পারে, বা ভেতরে লক ছিল সেটা না করে এটা কার্ডে খোলা যায়। ওয়েস্টিন হোটেলে সব কার্ড ব্যবহার করে, মাস্টার কার্ড দিয়ে খোলা যায়, খুলেই দরজার ভেতরে পেয়েছেন। একজন লোক আগের দিন রাতে গেলে তো সেটা বন্ধ থাকবে, কিন্তু উনি হোটেলে ছিলেন সেই রাত থেকে পরদিন দুপুর পর্যন্ত উনি কোনো খাওয়ার দাওয়ার কোনো কিছুই অর্ডার করেন নাই, হোটেল থেকে এক ফোঁটাও বের হন নাই, কিছু নাই, এবং সিসিটিভির যত ফুটেজ আছে কোনো ফুটেজেই কিছু নাই। এই হচ্ছে যে মূল কাহিনী। তবে শর্ত ওই 5টাই দিয়েছেন ইউনূস সাহেব, যে 5টা মেনে নিলেই উনি যে কোনো মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার জন্য উনি রাজি হয়েছেন। আর আপনারা সারা দেশে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিভাবে সেনাবাহিনীও বিভিন্ন জায়গায় মারামারিতে আছে। নুরুর পরে আজকে আবার গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি বর্ষণ করে একজন নিহত হয়েছে, এবং গার্মেন্টস শ্রমিকরাও বেধড়ক পিটানি দিয়েছে এই সেনাবাহিনীর সোলজারদেরকে, এবং একজন সেনাবাহিনীর সোলজার, আহত সোলজারকে নিয়ে যাওয়ার সময় অন্য সোলজাররা বলছে, স্যার অনুমতি দেন, কুত্তার বাচ্চা সবগুলোরে মেরে ফেলবো। তাহলে বাংলার জনগণ কুত্তার বাচ্চা নাকি হয়ে গেছে। তো সেই ভিডিওটাও আপনাদেরকে আমি স্যার সৈনিক বিএমপি তৈরি স্যার দেখেন স্যার আমাদের কর্পোরাল মোকাররম ওস্তাদকে কিভাবে মারছে স্যার, দেখেন স্যার ওই কুত্তার বাচ্চাদের মারে স্যার, আদেশ দেন স্যার। স্যার দেখেন স্যার কি করছে স্যার, মাথায় স্যার মারে স্যার। স্যার দেখেন স্যার আমরা স্যার প্রচুর পরিমাণে রক্ত ধরতেছে স্যার। স্যার একটু দেখেন স্যার, মাথায় স্যার মারে স্যার। স্যার দেখেন স্যার আমরা স্যার প্রচুর পরিমাণে রক্ত ধরতেছে স্যার। প্রতীক্ষার বোধহয় অবসান হতে চলেছে, কারণ শেখ হাসিনা আপনাদের প্রধানমন্ত্রী খুব শিগগিরই ভিডিও বার্তার মাধ্যমে তার দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। সেটা কবে সেটা এখনো ঠিক হয়নি, তবে তিনি যে দেশে ফিরতে একেবারে উদ্গ্রীব হয়ে রয়েছেন সেটা কিন্তু বহুদিন ধরেই। বিশেষ করে গোপালগঞ্জের ঘটনার পর তিনি আর স্থির থাকতে পারেননি। তিনি তখন ঠিক করেন যে তিনি এখনই দেশে ফিরবেন, কিন্তু ভারতীয় এজেন্সি এবং তার আত্মীয় স্বজন যারা আছেন তারা বলেন যে এখনো সময় হয়নি, তুমি এখন ফিরলে পরে তোমার প্রাণ নাশের আশঙ্কা আছে বা আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে, ফলে আর কদিন আপনি দাঁড়িয়ে যান। এই যে গত পরশুদিনকে রাত্রিবেলা যে মিটিংটা হলো আমাদের অজিত দোভালের সঙ্গে, যে মিটিংটা হলো সেখানে শি জিনপিং এর সঙ্গে কথা হলো, তারপর তিনি বুঝে গেছেন যে 3টে বড় রাষ্ট্র তার সপক্ষে আজকে দাঁড়িয়ে গেছে এবং তাকে ব্যাকআপ দেওয়ার জন্য সমস্ত রকম সাহায্য তারা করবে। সে দেশ গঠন বলুন আর তার রাজনৈতিক ব্যবস্থার গঠন বলুন, সমস্ত কিছু তারা সামনে নেবে। এটা মোটামুটি একটা উনি বুঝে গিয়েছেন, কারণ 2টো বড় রাষ্ট্র নেতার সঙ্গে তার কথা হয়েছে।
আমাদের দেশের সঙ্গে তার তো কথাবার্তা চলছেই, ফলে একটা মনের জোর এসছে তার। সেখান থেকেই তিনি স্থির করেছেন সময় এসে গেছে, এবার আমি দেশে ফিরব। তার আগে তিনি একটা ভিডিও বার্তা খুব শীঘ্রই দেবেন। এখন আপনারা দিন গুনুন, ভিডিও বার্তার জন্য আপনারা অপেক্ষা করুন। এখন বাংলাদেশে যা অবস্থা চলছে, এখানে তো বাংলাদেশের যে এই যে সরকার, ইউনূসের অবৈধ সরকার এবং তার নষ্টপ্রদেষ্টারা কি করতে চাইছে বাংলাদেশটা নিয়ে, তারা নিজেরাই জানে না। তারা লেখক, শিল্পী, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিচারক কেউ তাদের হাত থেকে পার পাচ্ছে না। যাকে ধরতে পারছে তাকে ধরে চালান। এখন যারা সমালোচক, যারা বুদ্ধিজীবী, সাংবাদিক, যারা সমালোচক, এই কলিমুল্লাহ সাহেব, আমাদের মঞ্জুর আলম পান্না সহ আরো অনেক মানুষ, শত শত, আমার তো আর নাম মনে নেই এত, কিন্তু তাদের যে হেনস্থা, এটা কিন্তু উনি বরদাস্ত করতে পারছেন না। উনি তো দেশে ফিরবেন, দেশে ফিরে যত মামলা 5 তারিখের পর হয়েছে, 5 আগস্ট 2024 পর হয়েছে, সব মামলাকে তিনি খারিজ করে দেবেন। এখন দুটো ব্যাপার সামনে এসে দাঁড়িয়েছে, এক, তিনি নির্বাচনের মাধ্যমে থাকবেন, নাকি সরাসরি এই সরকারকে উৎখাত করে প্রধানমন্ত্রী হিসেবে তিনি বহাল হবেন। তো এখনো পর্যন্ত তার যা ইচ্ছা আছে সেটা হচ্ছে, আমি নতুন ম্যান্ডেট নিয়ে আসব, যাতে কেউ না বলতে পারে বিশ্বের যে আমি আবার জোর করে ক্ষমতায় বসেছি। মানুষ যদি আমায় পছন্দ করে তাহলে আমায় ভোট দেবে, মানুষ যদি আমায় অপছন্দ করে তাহলে আমায় ভোট দেবে না। যদি ভোট দেয় তাহলে আমি সঙ্গে সঙ্গে এই সমস্ত যাদের অপরাধ হয়েছে তাদের সমস্ত সবাইকে আমি ছাড়ব। আর অন্তর্বর্তী সরকার যদি একটা তৈরি হয়, সে সরকারটা হবে কোন বিশ্বাসভাজন লোক, মানে ওদের লোককে দিয়ে হবে না। আর বিএনপির তো আসার তো ছেড়েই দিন, বিএনপিকে ভারত কোনদিন স্বীকার করবে না। আর বিএনপি যেদিন ক্ষমতার জন্য লাফালাফি করে বিএনপি যেদিনকে গদিতে বসার চেষ্টা করবে, সেদিনকে ভারত একেবারে ধুলিসাৎ করে দেবে। এইটা একদম মানে বুক ঠুকাই বলতে পারি, যা ভেতরে আলোচনা হচ্ছে। এখন সব আলোচনা তো আর জানা যায় না, সবকিছু বলাও যায় না, অনেক রকম ব্যাপার আছে। তার এই ইচ্ছা অনিচ্ছা এর উপরে ভারত সরকার কোন রকম জোর খাটাচ্ছে না। তিনি কি করবেন, তার দেশ, তিনি কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন, এটা একান্তভাবে তাকেই নিতে হবে। হ্যাঁ, তিনি আমাদের এখানে আশ্রয়ে আছেন, তিনি নিরাপদে আছেন, আমরা চাই তিনি আরো নিরাপদে থাকুন। একই সঙ্গে আমরা চাই যে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে বাস করুন। এই যে 15 বছর আগে, মানে গত 15 বছর ধরে উনি যে শাসন করে এসছেন, সেই সময়ের অনেক কুকীর্তি হয়েছে, সেটা উনিও মেনে নিয়েছেন। অনেক কুকীর্তি হয়েছে, ওনাকে না জানি, ওনাকে আড়ালে রেখে। এখন যে যারা কুকীর্তি করেছিল তারা কিন্তু আর, তাদেরকে আর নেতৃত্বের জায়গায় আপনারা দেখতে পাবেন না, কাউকে না। এরা যে সমস্ত সব লাটায় সুতো কাটা হয়ে গেছে, যারা যারা ছিল, ওই 264 জনের যে একটা তালিকা তৈরি হয়েছে না, ওই তালিকায় 1 থেকে 264 অব্দি সব হচ্ছে 2 নম্বর লোকের তালিকা। এই 264 জন, তাদের মধ্যে ছোট বড় মেজ কচি সব নেতা রয়েছে। এবারেতে যদি মানে উনি প্রধানমন্ত্রী হয়ে ফেরেন, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, এই সমস্ত নেতাদের নিয়ে তাকে আবার পার্লামেন্ট করতে হবে। পার্লামেন্ট করা মানে আবার একটা সমস্যার সৃষ্টি করা। উনি ওই জন্য চাইছেন যে না, আমি আর এই পুরনো পার্লামেন্টে যারা সদস্য ছিল, আমি তাদেরকে নিয়ে আর মানে আমি সমস্যা বাড়াবো না। ফলে সব থেকে সেফ হচ্ছে যে নতুন করে নির্বাচনে যাও, নির্বাচনে গিয়ে নতুন লোককে তুলে আনো, যেটা ভারত বলেছে মাঠ পর্যায়ের লোক থেকে আপনারা তুলে আনুন, যারা সত্যিকারের মুক্তিযুদ্ধটাকে ধারণ করে। এই যে কখনো 71কে বিক্রি হচ্ছে, কখনো 24কে বিক্রি হচ্ছে, এখন তো বিক্রি করার পালা চলছে।
যে যেরকমভাবে পারছে বাংলাদেশকে বিক্রি করছে। পাকিস্তানের সঙ্গে এত বন্ধুত্ব হচ্ছে, একেবারে ভিসা ওপেন করে দেওয়া হয়েছে, বিস্তর যাওয়া আসা হচ্ছে। এখন সমস্ত ক্যান্টনমেন্টগুলোতে সমস্ত একেবারে ISI এর চড়েদের ভরে গিয়েছে। এখন সেগুলোর ব্যবস্থা ভারত যা করার, ভারত বলেছে আমরা করে নেবো, আপনাকে চিন্তা করতে হবে না, এগুলো আমরা করে নেবো। আর রইল পরে এবার ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূস, এরা দুজনেই হচ্ছে একেবারে গদ্দারের শিরোমণি। এরা বাংলাদেশের শত্রু, এরা বাংলাদেশের বন্ধু নয়। এরা কোন রকমের টাকা কামাতে এসছে, টাকা কামিয়ে এরা বাইরে পালাবার চেষ্টা করবে। এদেরকে আটকানোর জন্য ভারতবর্ষ জাল বিছিয়ে রেখে দিয়েছে। এদের একটাও পালাতে পারবে না, সব কটা জালে ধরা পড়বে। হ্যাঁ, 31শে আগস্ট কিন্তু চলে গিয়েছে, মাথায় রাখবেন। 31শে আগস্ট চলে গিয়ে ডেডলাইন ছিল, সেটা কিন্তু চলে গিয়েছে। এরা মনে করেছে যে এভাবেই হয়তো চলে যাবে। গতকালকে একটা ঘটনা ঘটেছে। গতকালকে এই যে কাকলি ম্যাডামকে হঠাৎ তার মেয়ে স্কুল থেকে তাকে তুলে নিয়ে গেল। মেয়েটা স্কুল থেকে কি করে আসবে সে ব্যাপারে তাদের কোনো হুঁশ নেই। তারা বাড়ি থেকে অ্যারেস্ট করলো না, মেয়ের স্কুলে গেছে। উনি মেয়ের স্কুলে গেছে, মেয়েকে বাড়িতে পৌঁছে নিয়ে আসবেন বলে পৌঁছে দিয়ে তিনি হয়তো অন্য কোনো কাজে যাবেন, বাড়ি অব্দি পৌঁছায় দেয়নি। এদের এত ভয় কিসের? ভারত সরকার ওনাকে বলেছে যে দেখুন, আপনার দেশের লোক কিন্তু এবার জেগেছে, তারা দলে দলে পথে নামছে। এই সময়ে আর কটা দিন আপনি একটু অপেক্ষা করে যান, এরা কিন্তু আরো তীব্র ঝড় তুলবে। সঙ্গে সঙ্গে যারা খেটে খাওয়া মানুষ, আমি যেটা বারবার বলে আসছি, সে ভারতবর্ষ কিন্তু একই কথা, ভারতবর্ষের টপ কূটনীতিক তারা একই কথা বলছে। তারাও কিন্তু এদের হাত ধরে মাঠে নেমে আসবে। তখন এই ইউনূস আর তার এই যে পরিষদ, তাদের কিন্তু আর কথা বলার জায়গা থাকবে না। তারা তখন পালাবার চেষ্টা করবে। সেই পালানোর চেষ্টা যারা করবে তাদেরকে কপাকাপ করে ধরা হবে। আর এই এখন যারা অ্যারেস্ট হচ্ছেন, তাদের পরিবার নিশ্চিন্তে থাকুন। খুব শিগগিরই হয়তো সেপ্টেম্বরের মধ্যে, হয়তো পরে অক্টোবরের ফার্স্ট উইক সেকেন্ড উইক নাগাদ তারা যে যার ঘরে ফিরে যাবেন, সেরকম ব্যবস্থাও করা হবে। মানে টোটালি যে একটা অব্যবস্থা একটা চলছে, সেই অব্যবস্থাটাকে নিরসন করার দিকে ধীরে ধীরে তিনটে দেশ একত্রে কাজ করবে। সেটা তিনটে দেশের একত্রে কাজ করার ব্যাপারে পুরো ব্যাপারটা লিয়াজো করছেন আমাদের NSA অজিত দোভাল। আর তার যে কাজকর্ম এবং আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের কাজকর্ম নিয়ে কোনো মানে খুঁত ধরতে আপনি পারবেন না। তারা নিখুঁতভাবে একদম কাজ করে যান। সুতরাং তাদের যে জাল বেছানোর আছে, সেই জাল তারা বিছিয়ে ফেলেছেন। আপাতত এই জাল ছিঁড়ে কেউ পালাতে পারবে না, সব বাংলাদেশে আটক থাকবে। সেখান থেকে তাদের ওই যে বলেছিলাম, বহু আগে আমি বলেছিলাম, ওই যে একটা কোর্ট করেছে না, হ্যাঁ, একটা ক্রিমিনাল কনস্পিরেসির একটা কোর্ট করেছে, ওই কোর্টেই ওদের বিচার হবে, ওই ফাঁসির দড়িতেই ওরা ঝুলবে। এটা আমি বহুদিন আগে বলেছিলাম। আমি তো বহুদিন আগে বলি, এখন তারপরে অনেক কথাগুলো বেলে, আর যখন বলি তখন লোকে বলে গুজববাজ। এখন লেখাটা একটু কমেছে এই কারণে যে আমি যেভাবে বলেছিলাম কাজগুলো কিন্তু সেইভাবে আস্তে আস্তে হচ্ছে। ফলে যখন দেখছে যে না, মানুষটা আগে বলেছিল, এখন তো সত্যি আস্তে আস্তে হচ্ছে, ফলে ওই গুজববাজ কথাটা লেখার একেবারে কমে গেছে বলবো না, কমেছে, ঠিক আছে। এটা হচ্ছে নেগেটিভ পাবলিসিটি। আর মানে যারা করছে তাদেরও আমি বুঝি, আর যারা দর্শক কমেন্ট পড়লে তারাও বুঝে যান। ফলে এটা নিয়ে আমি খুব একটা টেনশন করি না, কারণ এখন আমি ওগুলোর ঊর্ধ্বে উঠে গিয়েছি। গালাগাল করবি, গালাগাল কর, কতদিন করবি? তারপরে তো সেই তো জাল ছিঁড়ে পালাবি, পুকুর ছেড়ে তো পালাতে পারবি না। একটা কথা আছে হিন্দিতে, জানেন তো? হিন্দিতে কথাটা হচ্ছে, ইনসান কো ইতনা মত ডরাও কে উসকা ডর খতম হয়ে যায়। মানে মানুষকে এতটা ভয় দেখিও না যে তার ভয়ই শেষ হয়ে যায়। আর ভয় যদি শেষ হয়ে যায়, মানুষের মৃত্যু ভয় হচ্ছে সব থেকে বড় ভয়।
মৃত্যু ভয় যার যে নেই সে কিন্তু মারাত্মক। আর সব থেকে বেশি মরবে হচ্ছে এই ডক্টর ইউনুস, ওয়াকার আর এই অধ্যাপক, এই তিনজন। আর বাকি চ্যাংড়াগুলো যেগুলো আছে সেগুলো তো আছেই। আচ্ছা করে পিছন দিকে যখন ডান্ডা পড়বে তখন সব সিধে হয়ে যাবে, রাজনীতি একেবারে জানলা দিয়ে বেরিয়ে চলে যাবে। আপনাদের এতদিনকার সমস্যা, এতদিনকার আপনাদের লুকিয়ে পালিয়ে খেয়ে না খেয়ে আপনার বেঁচে থাকা, সেই দিন শেষ হয়ে আসছে। আবার যদি উনি যখন সরকারে যদি উনি বসেন, আপনারা যদি ক্ষমতা দেন, তাহলে আবার আপনারা আগামী 15-20 বছর আবার শান্তিতে বাস করবেন, দেশ আবার আপনি থেকেই তৈরি হয়ে যাবে।